ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের সকল ধরনের আলোচনা ও তথ্য নিয়ে আমাদের প্রতি শনিবারের নিয়মিত আয়োজন এশিয়ান বিজনেসে আপনাদের সবাইকে আমন্ত্রণ। সাথে আছি আমি সাবরিনা জিয়া। আমাদের আজকের আলোচনার বিষয় ডলার সংকট ও বাজার পরিস্থিতি। আর এ বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সরওয়ার জাহান তালুকদার, সাবেক চেয়ারম্যান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি, জাকারিয়া চৌধুরী, চেয়ারম্যান এনআরবি অ্যাসোসিয়েশন ইউএসএ। আপনাদের দুজনকেই আমন্ত্রণ আমাদের আজকের এশিয়ান বিজনেসের আয়োজনে। আচ্ছা, আমাদের আলোচনার বিষয় যেহেতু আজকে ডলার সংকট ও বাজার পরিস্থিতি, তো প্রথমেই আমি আপনার কাছে জানতে চাইব, ডলার সংকটে দেশের অর্থনীতি গতিশীলতা হারাচ্ছে, এ বিষয়ে কি বলবেন? শুধু ডলার সংকট না, ডলার তো অবশ্যই একটা সমস্যা, তারপরও বাজারের যে পরিস্থিতি, বাজারের যে বিভিন্ন সমস্যা লাইক সাপ্লাই চেইন ইনএফিশিয়েন্সি, ল্যাক অফ কম্পিটিশন, তারপরে পণ্যের হাত বদল, একজনের কাছ থেকে চারজন কেনা, চাঁদাবাজি, এটা একটা ওপেন সিক্রেট। সো এই সমস্ত মিলে, সব কিছু মিলে তারপরে লেটেস্ট যেটা যোগ হয়েছে যে লাস্ট ডলারের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে, যার ফলে প্রতিটি আইটেমের দাম বেড়ে গেছে। সবজি এখন 50 টাকা নিচে কোনো কেজিতে পাওয়া যাচ্ছে না, আর অনেক সবজি প্রায় 100 বা 100 টাকা কেজিও পাওয়া যাচ্ছে। তবে গত বছরের তুলনায় কয়েকটা আইটেম দেখা যাচ্ছে যে বেশ কমের মধ্যে আছে। যেমন গত বছরের তুলনায় সয়াবিন তেল, পামোলিন এবং চিনি গত বছরের তুলনায় এখন দাম কম। তবে পেঁয়াজ, চাল, ডাল বড়, যেমন ডালের রেট প্রায় 13% বেড়ে গেছে গত বছরের তুলনায়, চাল বেড়েছে 8%, পেঁয়াজ দেশিটা বেড়েছে 16%, এবং যেটা বললাম আমি সয়াবিন তেল গত বছরের তুলনায় 14% দাম কমছে। তো যেগুলো ইম্পোর্ট আইটেম সেগুলোর মোটামুটি এখনও দেখা যাচ্ছে যে ডলারের রেট বাড়ার পরেও মোটামুটি ভালো অবস্থান আছে, বাট ওভারঅল মার্কেট নট ভেরি কমফোর্টেবল ফর নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের জন্য। আচ্ছা, জনাব জাকারিয়া চৌধুরী, আপনার কাছে আমি জানতে চাইব, ডলারের দাম 110 টাকা থেকে এবারে বাড়িয়ে 117 টাকা করা হয়েছে। ডলারের এই বিনিময় হারে শুল্ক বৃদ্ধি সহ সকল আমদানি পণ্য মূল্য বেড়ে যাবে, সেই সঙ্গে মুদ্রাস্ফীতিও দেখা দিতে পারে এবং যাবে। ব্যবসার খরচ বেড়ে যাবে পণ্যমূল্য আরেক দফা নিঃসন্দেহে। ফলে সাধারণ মানুষ কি আরও চাপে পড়বে, কি মনে করেন? দেখুন, প্রথমে আমি এশিয়ান টিভির সকল দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানাচ্ছি। বিশ্বব্যাপী যে বর্তমানে যে ডলারের বিপরীতে যে মুদ্রার অবমূল্যায়ন, এটা শুধু দক্ষিণ আমেরিকার 3টি দেশ ছাড়া, ব্রাজিল, উরুগুয়ে এবং পেরু, দক্ষিণ আমেরিকার এই 3টি দেশ ছাড়া বিশ্বের সব দেশেই ডলারের বিপরীতে মুদ্রার অবমূল্যায়ন হয়েছে। সেটি বাংলাদেশে নয় শুধু, এটা যদি আমরা ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা স্টাডি করি তাহলে দেখতে পাবেন যে এটি ঘটনাটা সত্যি। এবং ইন্টারেস্টিংলি এই ইউরোর দামও কিন্তু 20% কিন্তু ডাউন ডলারের বিপরীতে ইউরো, এবং শ্রীলঙ্কাতে 80% ডাউন, যেটা তাদের দেশের অর্থনৈতিক অব্যবস্থাপনাকে আমরা দায়ী করব, কারণ শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থাপনার কথা আপনারা জেনেছেন ইতিমধ্যে। তো সেটা হচ্ছে একদম মানে বেশি অস্বাভাবিক। কিন্তু এই ক্ষেত্রে অন্যান্য দেশের কথা ধরেন, যেখানে চায়নাও কিন্তু 10% কিন্তু অবমূল্যায়ন হয়েছে ডলারের বিপরীতে তাদের মুদ্রা, যেখানে চায়না সবসময় আমেরিকার সাথে একটা তাদের কম্পিটিশন আছে। তো সেই ক্ষেত্রে মূল্যস্ফীতি রোধে এখন যে সমস্যাটা দেখা দেবে, আমাদের ইন্টারেস্ট রেট বেড়ে যাবে। ইন্টারেস্ট রেট ইতিমধ্যেই বেড়ে গিয়েছে, আপনি যদি দেখেন আমাদের বাংলাদেশ সহ ওয়ার্ল্ড ওয়াইডে, বিশেষ করে আমেরিকার মতো দেশে হাইয়েস্ট ইন্টারেস্ট রেট আমেরিকার হিস্ট্রিতে বর্তমানে চলছে। যার কারণে মানুষ আজকে, যারা বিদেশি ব্যবসায়ীরা সারা বিশ্বব্যাপী যারা ব্যবসা করেন আর কি, এসব ব্যবসায়ীরা তাদের ডলারগুলো মার্কেট থেকে তাদের যে বিনিয়োগ তারা উঠিয়ে নিয়ে, সেটাকে তারা কীভাবে উঠিয়ে নেবে, তাকে ডলারের মাধ্যমে তাদেরকে উঠিয়ে নিতে হবে। ডলারে যদি আমেরিকাতে ইনভেস্ট করতে হয়, আমেরিকাতে যেসব বন্ডগুলো রয়েছে সেগুলো হচ্ছে সেফেস্ট মানে ইনভেস্টমেন্ট আপনি বলতে পারেন। যে বন্ড আমাদের দেশে যেরকম বিভিন্ন বন্ড রয়েছে, ঠিক তেমনিভাবে আমেরিকার যে ট্রেজারি বন্ডের কথা আমি বলবো, ট্রেজারি বন্ডে বিনিয়োগ একদম 100% সেফ অ্যান্ড সিকিউর, এবং সেখানে বর্তমান সময়ে হাইয়েস্ট ইন্টারেস্ট রেট তারা দিচ্ছে। একই সাথে আমেরিকার আপনার রিয়েল এস্টেট মার্কেট বলেন, যে আপনার আমাদের যে মর্গেজ, রিয়েল এস্টেটের যে মর্গেজ রেট সকল সময়ের চাইতে এখন সবচেয়ে বেশি। তো এই পরিস্থিতিতে আমাদের যেটি হবে,
এটি আমাদের মূল্যস্ফীতি রোধ করার জন্য আমাদেরকে ইন্টারেস্ট রেট বাড়াতে হবে এবং ওয়ার্ল্ড ওয়াইড যে আপনার ইউক্রেন রাশিয়া যুদ্ধকে আমরা দায়ী করি, ইউক্রেন রাশিয়া যুদ্ধ ছাড়াও যেমন আপনার গাজা এবং ফিলিস্তিনের যে ফিলিস্তিন এবং ইসরায়েলের যে যুদ্ধ, সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল ইকোনমিতে কিন্তু একটা বিশাল প্রভাব পড়ছে। তো এটা থেকে উত্তরণের পথ কি আমি ঠিক জানি না। এখন আপনি দেখেন আমাদের কিন্তু রপ্তানি ব্যয়ের চেয়ে রপ্তানি আয়ের চেয়ে রপ্তানি ব্যয় কিন্তু আমাদের অনেক কম। তা আমাদেরকে আমদানি ব্যয় মেটানোর জন্য আমাদেরকে সেখানে ডলার কিনতে হচ্ছে, যে কারণে আজকে ডলারের সংকট আপনি দেখেন গত 2-3 দিন যদি আমরা এই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে যদি আমরা চোখ রাখি, আপনি দেখেন যে সেখানে ওপেন মার্কেটে যারা কারবারকে যারা ডলার বিক্রি করে তাদের কাছে আপনি শুনতে পাচ্ছেন যে তাদের কাছে কোনো ডলার নেই, কারণ ডলার উঠিয়ে নিয়েছে। যারা আপনার এলসি করবে তাদের ডলার দরকার। এখন যারা 100% আমদানির উপরে নির্ভরশীল যেসব ব্যবসায়ীরা, তাদেরকে এই মুহূর্তে এই সুযোগটা তাদের নেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না। তো এবং এই ক্ষেত্রে আমাদের যে পজিটিভ দিকটা হবে সেটা হচ্ছে আমাদের প্রবাসী রেমিটেন্সটা আসবে। প্রবাসী রেমিটেন্স আমরা যখন প্রবাসীরা হিসাব করি ডলার অ্যাজ এ আমেরিকান, আমিও যখন হিসাব করি $1 যখন এখন 117 টাকা পাবো, 110 থেকে 7, রাইট, 1 লাফে $60 বেড়েছে, তো 117 টাকা পাবো। তখন আমি যদি সেখান থেকে ডলার আনি তাহলে আমি বেনিফিশিয়ারি সেখানে হচ্ছি, কিন্তু এট দ্য সেম টাইম বাংলাদেশের আমদানিকারকরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত না, এবং আমদানি বাণিজ্য কিন্তু ক্রাশ করার মতো পরিস্থিতি দেখা দিয়েছে, যেটা বিশ্বব্যাপী এবং বিশ্বের সাথে কিন্তু আমাদের দেশের তুলনা করলে কিন্তু আমাদের দেশও সেম অবস্থা আছে। আপনি যেখানে এই লন্ডনের ইউকের কথা আমি বলছি, ইউকের মানে ইউরো 20% ডাউন, অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশি মুদ্রাও 20%। তো সেখানে আমরা বাংলাদেশের ইকোনমিকে দায়ী করতে পারি না, এটা ওয়ার্ল্ড ওয়াইড ক্রাইসিস। আমি তো আপনাকে শুরুতে বলেছি যে দক্ষিণ আফ্রিকার 3টা কান্ট্রি ছাড়া সারা বিশ্বব্যাপী কিন্তু মুদ্রার অবমূল্যায়ন হয়েছে। তো সেক্ষেত্রে আমরা একদিক দিয়ে বেনিফিশিয়ারি আমাদের প্রবাসী রেমিটেন্সের যে আপনি যদি রেকর্ড বিগত মাসে দেখে থাকেন আর বর্তমানে এখন যে শুরু হবে রেমিটেন্স আসা, সেটি অনেক বৃদ্ধি পাবে। সেই ক্ষেত্রে আমাদের ডলার সংকট কিছুটা উত্তরণের সুযোগ হবে বলে আমি বিশ্বাস করি। কিন্তু এতদিন ডলার 110 টাকা নির্ধারিত থাকলেও ব্যাংকগুলো কিন্তু 120 থেকে 23 টাকায় এখন ক্রয় করছে। এজন্য দেশে ডলারের মজুদ বেড়েছে, কিন্তু যদি এখন এটা 116 থেকে 118 টাকায় আটকিয়ে রাখা হয়, সেক্ষেত্রে নিশ্চিতভাবে ডলারের রিজার্ভের টান পড়বে। অর্থাৎ কম দরে ডলার কিনতে হলে শুরু করলে আপনার বৈধ পথে ডলার আসা কিন্তু কমে যাবে। না, বৈধ পথে ডলার আসবে বেশি। আপনি এখানে পয়েন্টটা আমি আপনাকে বলেছি, সেটা হচ্ছে আমাদের বর্তমানে যে আমরা এক্সচেঞ্জের মাধ্যমে সেখান থেকে টাকা পাঠাই, সেখানে আমাকে গভর্নমেন্ট একটা ইনসেন্টিভ দিচ্ছে, রাইট। অ্যাট দ্য সেম টাইম আমরা আবার ওই যে রেমিটেন্স হাউসের পক্ষ থেকে একটা ইনসেন্টিভ আমরা পাচ্ছি। এবং একজন প্রবাসী যদি বাংলাদেশে $1 লক্ষ এক বছরে যদি সে লিগ্যাল চ্যানেলে পাঠায়, সে কিন্তু সেখানে বাংলাদেশে একটি সিআইপি মর্যাদা পায়। একটা বাংলাদেশের সিআইপি মর্যাদা পাওয়া কিন্তু একটা বিশাল ব্যাপার। তো এই জন্য আমি মনে করি যে যারা আমাদের বাংলাদেশি মানে এনআরবিজরা যারা বিদেশে আছেন, যারা ব্যবসায়ী, তারা এই মুহূর্তে তাদের ডলারটি আনলে বাংলাদেশে তারা বেনিফিশিয়ারি হবে। তারা যদি ইনভেস্টমেন্টের জন্য আনেন বা যে কোনো উদ্দেশ্যে আনেন, গৃহ নির্মাণের জন্য আনেন, অনেকে যেমন তারা তাদের অ্যাপার্টমেন্ট ক্রয়, গৃহ নির্মাণ, বিভিন্ন কাজের জন্য তারা প্রবাস থেকে বাংলাদেশে রেমিটেন্স নিয়ে আসেন। তো আমি মনে করি এটা একটা বড় সুবর্ণ সুযোগ যে আমাদের অবৈধ পথে হুন্ডির মাধ্যমে এই যে টাকা পাঠানোর যে পথটা রোধ করবার, এখানে যদি গভর্নমেন্ট যদি আরও যদি এই মুহূর্তে এই ক্রাইসিসটা উত্তরণের জন্য, মূল্যস্ফীতি রোধের জন্য যদি গভর্নমেন্ট এখানে সাবসিডিটা আরেকটু বাড়িয়ে দেয়, তাহলে যেখানে মানুষ সুবিধা পাবে সেখানে যাবে সাধারণত। আপনি যদি হিসাব করেন একজন হুন্ডি ব্যবসায়ী, তার কাছ থেকে আপনি রেট নেন এবং এট দ্য সেম টাইম আপনি রেট আমাদের এক্সচেঞ্জগুলোর কাছ থেকে নেন, এবং আপনি ব্যাংকে যে গভর্নমেন্ট ইনসেন্টিভ দিচ্ছে সেই ইনসেন্টিভ সহ আপনি যদি ক্যালকুলেট করেন, তাহলে দেখবেন যে ইটস অলমোস্ট সেম। তো তাহলে একটা লোক কেন অবৈধভাবে সে টাকা পাঠাবে? এবং অবৈধভাবে টাকা পাঠানোটা রিস্ক, এবং এটা যখন সে ট্যাক্স ফাইল করতে যাবে তাকে অনেক সমস্যা পড়তে হবে। অতএব এটা কিন্তু প্রবাসী রেমিটেন্স আনার একটা অনেক সুবর্ণ সুযোগ। এই ক্ষেত্রে গভর্নমেন্টকে আমি মনে করি ক্যাম্পেইনের মাধ্যমে বলা উচিত যে এই মুহূর্তে দেশে যারা ডলার পাঠাতে চায় এটাই হলো সবচেয়ে বেস্ট। বাট এখানে আপনিও কি এটার সাথে একমত কিনা আমি আলোচনা করব, তবে বিরতির সময় হয়েছে। বিরতি থেকে ফিরে এসে এই বিষয় নিয়ে আপনার সাথে আমি আলোচনা করব।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন এশিয়ান বিজনেস। এই পর্যায়ে সময় হলো একটি বিরতি নেবার। ফিরব কিছুক্ষণ পর, আমাদের সাথে থাকুন। বিরতির পরে আবারও ফিরে এলাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এশিয়ান বিজনেস, সাথে আছি সাবরিনা জিয়া। ঠিক জনাব সরওয়ার জাহান, আপনার সাথে যেটি নিয়ে কথা বলছিলাম, যে ক্ষেত্রে কি ধরনের পরিস্থিতি আরো হতে পারে? প্রথমে বলবো বাংলাদেশ যে রেমিটেন্সের ক্ষেত্রে বাংলাদেশ পৃথিবীতে অষ্টম এবং বাজেটের জিডিপির বাজেটের প্রায় 8.2%। এবং উনি হয়তো চিন্তা করেন যে আমেরিকা বা ইউকে থেকে কি পরিমাণ আসতেছে, বাট বাংলাদেশের ম্যাক্সিমাম রেমিটেন্স আসে আপনার সৌদি আরব এবং মিডল ইস্ট ইউএই থেকে। সো তাদের কথা চিন্তা করতে হবে। তাদের জন্য অ্যাকচুয়ালি এখনো রয়ে গেছে হুন্ডির মাধ্যমে, হাওয়ালার মাধ্যমে টাকাগুলো পাঠানো। কারণ এখনো যদি মার্কেট রেট দেখি 17 টাকা, 117 টাকা, ওয়ারেজ মার্কেট ইজ 125 টাকা। সো 8 টাকা এখনো কম বেশি আছে। এই ক্ষেত্রে আরও কিছু করার আছে বলে মনে করি। আর যে 5% ইনসেন্টিভ দিচ্ছে, এটাকে বাড়িয়ে আরও কিছু করতে হবে যদি আমরা রিয়েল সেন্সে ডলারটা বৈধ পথে আনতে চাই বলে আমি মনে করি। আরও কিছু কি করা, গভর্নমেন্টের যে ইনসেন্টিভটা 5% আছে, এটাকে বাড়িয়ে আরও, আমি অলরেডি পেপারে দেখলাম আজকে মনে হয় এটা প্রস্তাব গিয়েছে আর একটু বাড়ানোর জন্য। আমি কত করে জানি না, তবে আমি মনে করি বাজারের সঙ্গে সঙ্গতি রেখে ডিসিশনটা নেওয়া উচিত যদি আমরা রিয়েল সেন্সে ডলারটাকে আমাদের সরকারি বৈধভাবে আনার জন্য চেষ্টা করি সেক্ষেত্রে। জি, ধন্যবাদ। আচ্ছা, এবার আমি একটু জানতে চাইবো যে এতদিন আপনার বাংলাদেশ ব্যাংক সুদের হার বাজার ভিত্তিক করায় কিন্তু হতাশ হয়েছেন ব্যবসায়ীরা, এবং সুদের হার আরও বাড়বে শোনা যাচ্ছে। সুদের হার বাড়লে পণ্যমূল্য ডেফিনেটলি বেড়ে যাবে। সুদের হার বাড়ার ফলে নতুন কর্মসংস্থান অবশ্যই সৃষ্টিতে বাধা তৈরি হবে, এবং নেতিবাচক দিক সামনে রেখে বাংলাদেশ ব্যাংক সুদের হার বাজার ভিত্তিক করায় অর্থনীতিতে কি ধরনের প্রভাব পড়বে বলে আপনি মনে করেন? অলরেডি আমরা ডলারের জন্য যে সমস্যাটা দেখতেছি, বিদেশি ইনভেস্টমেন্ট বলেন, লোকাল ইনভেস্টমেন্ট বলেন, এগুলা কমে যাচ্ছে। অ্যাকচুয়ালি এই যে সুদের হার কমানো তো কিন্তু যারা ব্যবসায়ীদের তাদের আবেদনের প্রেক্ষিতেই কিন্তু এই সুদের হারটা সিঙ্গেল ডিজিটে আনা হয়েছে। এখন যদি এটাকে আবার ডাবল ডিজিট করা হয়, 11, 12, 13, ডেফিনেটলি এটার ইম্প্যাক্ট পড়বে এবং ব্যবসায়ীরা এটা কোনো ক্রমেই পছন্দ করবে না। আমরা ইম্পোর্ট করতে গেলে বেশি টাকা দিব, যারা রেমিটেন্স পাঠাবে তাদের জন্য হয়তো সুবিধা হবে, বাট যখনই আমরা জিনিসটা ইম্পোর্ট করতে যাব তখন কিন্তু আমি অনেক দামে আমাকে জিনিসটা কিনতে হবে। ডেফিনেটলি তখন এটা বাজারের উপর ইম্প্যাক্ট পড়বে। এবং শুধুমাত্র যে গত পরশুদিন যে ডলারের রেট বাড়িয়ে দিয়েছে, তার ফলে দেখেন বাজারে প্রতিটা আইটেমের জিনিস দাম বেড়ে গেছে। সো এই ইন্টারেস্ট রেটটা বাড়ানোর ফলেও এই জিনিসপত্রের দাম আরেক দফা বাড়বে বলে আমি মনে করি। এই ক্ষেত্রে করণীয় কি হতে পারে? করণীয় তো অনেক কিছুই আছে এবং সরকার চেষ্টা করতেছে। মনে করেন প্রোডাকশন জিডিপি বাড়াইতে হবে আমাদেরকে। যেমন প্রধানমন্ত্রীর একটা প্রকল্প হলো একটি গ্রাম একটি খামার, এই ধরনের কাজ। টিসিবির মাধ্যমে আরও পণ্য আমদানি করে, টিসিবির মাধ্যমে পণ্য আমদানি করে বাজারে সাপ্লাই করা। মানে ধনী এবং গরিবের মধ্যে যে বৈষম্যের যে অর্থনৈতিক যে বৈষম্যটা আছে, এটাকে যত কমায় আনা যাবে তত বেশি উপকার পাবে বলে সাধারণ জনগণ উপকার পাবে। এবং আরও অনেক কিছু করার আছে যেগুলো অলরেডি গভর্নমেন্ট করতেছে, বাট হয়তো সময় লাগছে আর কি। এই যে আপনার 84% মানুষের কিন্তু জীবন মারাত্মকভাবে প্রভাব ফেলেছে দ্রব্যমূল্য বৃদ্ধি, এটি জরিপে আমরা দেখেছি। এবং রমজানের পর বেশ কয়েকদিন নিত্যপণ্যের বাজার স্থিতিশীল থাকলো, কিন্তু এখন বিশেষ করে রাজধানীর বাজারগুলোতে ডিম, পোলট্রি খাত যেটা আমরা বলি, ডিম এবং মুরগির ক্ষেত্রে অস্থিরতা দেখা দিয়েছে। এবং এক সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ডজন প্রতি বেড়েছে 15 থেকে 30 টাকা পর্যন্ত, এবং মুরগির দামও কেজি প্রতি বেড়েছে 20 থেকে 25 টাকা। হঠাৎ এক লাফে এটি বেড়ে যাওয়ার কারণ কি বলে মনে করেন? এই যে প্রথমে বললাম যে ডলারের দাম বাড়ার ফলেই কিন্তু প্রথমেই 3 দিন আগেও যে পণ্যের দাম ছিল ধরেন 10 টাকা, সেটা এখন 11 টাকা বা 10.5 টাকা হয়ে গেছে, জাস্ট ডলারের দাম বাড়ার ফলে। এবং যখনই ব্যাংকে ইন্টারেস্ট রেটটা চেঞ্জ হবে তখন আরেক দফা চেঞ্জ হবে। এবং বাইরে ডলারের রেট 125 টাকা, বর্তমানে সরকার দিচ্ছে 117, 118 টাকা। সেই যে গ্যাপটা আছে, এটারও একটা অ্যাডভান্টেজ যারা টাকা পাঠান বা রেমিটেন্স পাঠান তারা নিবেন ডেফিনেটলি। সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে আমাদের যে আমি যেটা একটু আগে বললাম যে আমাদের ডোমেস্টিক প্রোডাকশন অবশ্যই বাড়াইতে হবে। ডোমেস্টিক প্রোডাকশন অবশ্যই বাড়াইতে হবে। ধনী গরিবের যে বৈষম্যের যে ফলে যে তারতম্যের সৃষ্টি হচ্ছে, সেখানে আরও বেশি কিভাবে তাদেরকে সাপোর্ট দেওয়া যায় সেই প্রকল্পগুলো আগে নিতে হবে। তারপরে মনে করেন বড় বড় যে প্রকল্পগুলো আছে, সেই প্রকল্পগুলো বাস্তবায়ন করতে গেলে ফেজ বাই ফেজ করতে হবে। একসঙ্গে অনেকগুলো প্রকল্প নেওয়ার ফলে আমাদের লোডের পরিমাণও বেড়ে যাচ্ছে। সো এই প্রকল্পগুলোকে গ্র্যাজুয়ালি কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে বলে আমি মনে করি।
আচ্ছা জি, জনাব জাকারিয়া চৌধুরী কি বলবেন, আপনি কিছু সংযোগ করতে চান? দেখেন, আমি ব্রিগেডিয়ার সাহেবের সাথে ওই মধ্যপ্রাচ্যের বিষয়টা আমি একমত যে মধ্যপ্রাচ্যে আমাদের প্রচুর শ্রমিক রয়েছেন এবং সেখান থেকে আমাদের হাইয়েস্ট রেমিটেন্স আসে, এটা আমি সবসময় টক শোগুলোতে বলে থাকি, আজকে আমি বলতে ভুলে গিয়েছি। কিন্তু সেখানে তাদেরকে এডুকেট করতে হবে যে কিভাবে আপনি বাংলাদেশে টাকা পাঠাবেন, সেখানে তাদেরকে রেমিটেন্স পেয়ারের মাধ্যমে তাদেরকে এডুকেট করতে হবে। তারা তেমন কিন্তু এডুকেট না, তারা অনেকের ব্যাংক অ্যাকাউন্টও নয়, তারা বেতনটা নিয়ে এসে বালিশের নিচে রাখে, ওই পাশের রুমের যে বাড়িটা একটু শিক্ষিত তাকে বলে তোমার আত্মীয়র কাছে আমি টাকাটা পাঠাচ্ছি, আমার মাকে দিয়ে দিতে বলো। হ্যাঁ, তো এদেরকে সঠিক চ্যানেলের মাধ্যমে তারা যে এইভাবে টাকা পাঠানোর মাধ্যমে যে তারা বেনিফিশিয়ারি হবে সেই জিনিসটা তাদেরকে মাথায় ঢুকাতে হবে, তাহলে আমাদের বৈধ পথে আমাদের রেমিটেন্স আরও বৃদ্ধি পাবে। আরেকটা বিষয় উনি যেটা বলেছেন যে যেমন উনি আমাদের লোকাল পণ্যগুলোর কথা বলেছেন, এগুলোর মূল্য বৃদ্ধির আমি কোনো যৌক্তিক কারণ আমি খুঁজে পাই না, কারণ আমাদের যেসব লোকাল প্রোডাক্ট এটার সাথে ডলারের দাম বৃদ্ধির কোনো সম্পর্ক নেই। কিন্তু আমরা একটা জিনিস, আমি একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আছে, আমরা বলি যে হুজুগে বাঙালি, আমরা এটা সবাই বলে থাকি। আমাদের দেশের কিছু ব্যবসায়ী আছেন, অসৎ ব্যবসায়ী, আমি তাকে ব্যবসায়ী বলবো না, তারা যখনই শুনেন ডলারের মূল্য বৃদ্ধি পাচ্ছে, আরে ডলারের সাথে শাকসবজির কোনো সম্পর্ক নেই, শাকসবজি আমরা ইম্পোর্ট করি না, কেন আমার শসার দাম বাড়বে, বেগুনের দাম বাড়বে? এটার সাথে অ্যাডজাস্ট করে মানুষের বোঝার সেই ক্যাপাবিলিটি মানুষের নাই। মাননীয় প্রধানমন্ত্রী প্রতিদিন প্রত্যেকটা জায়গায়, উনি পরশুদিন উনি গোপালগঞ্জে গিয়েছেন, গতকালকে উনি গোপালগঞ্জে গিয়েছেন, সেখানে উনি বলেছেন যে প্রত্যেকটা গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলবার জন্য তাদের লোকাল প্রোডাক্ট যে শাক সবজি, এবং উনি গণভবনে যে একটা অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন, দেখেন গণভবনকে একটি খামার বাড়িতে পরিণত করেছেন, সেটা আপনারা গণমাধ্যমের সুবাদে দেখেছেন। তো আমি মনে করি প্রত্যেকটা মানুষ তাদের জমি পড়ে আছে, আমি আমার নিজের কথা বলবো, আমার গ্রামের বাড়িতে একর জমি পড়ে আছে, কিন্তু চাষাবাদ করার লোক নেই। তা আমরা যদি আমাদের যে রয়েছে সম্পদ রয়েছে, আমাদের যে জমি রয়েছে, সেগুলোতে যদি আমরা ফসল উৎপাদন করি, আমরা পোল্ট্রি খামারের দিকে আমরা আরও, আমাদের দেশে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি অনেক বৃদ্ধি পেয়েছে অতীতের তুলনায়, আমরা যদি সেই দিকে আরও বিনিয়োগ করি, এবং অ্যাগ্রো ইন্ডাস্ট্রিতে আপনি দেখেন ইন্টারেস্ট রেট একদম কম। এখন ইন্টারেস্ট রেটটা যদি আপনার বৃদ্ধি হলে দুইটা আমাদের দিক, নেগেটিভ দিকও আছে, পজিটিভ দিকও আছে। নেগেটিভ দিক যেটা হচ্ছে আমাদের, যেটা ব্রিগেডিয়ার সাহেব বলেছেন যে আমাদের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু দ্য আদার হ্যান্ড আপনি যদি চিন্তা করেন, যারা বিনিয়োগকারী, একজন বিনিয়োগকারী যখন তার ব্যাংকে সে 1 লক্ষ টাকা রাখে, সে 1000 টাকা মাসে রিটার্ন পায়। হ্যাঁ, বর্তমান পরিস্থিতির কথা আমি বলছি, মানে ইন্টারেস্ট রেট হাই হওয়ার আগের কথা আমি বলছি। যদি ইন্টারেস্ট হাই হয় তখন সে সেখানে 1300-1400 টাকাও পাবে 1 লক্ষ টাকায়। তো সেক্ষেত্রে তারা উৎসাহিত হবে, তারা ব্যাংকে ডিপোজিট বাড়াবে। কিন্তু যখন তারা দেখবে যে ইন্টারেস্ট রেট কমে যাচ্ছে, তখন তারা এই টাকাগুলো নিয়ে অবৈধ পথে তারা বিদেশে পাঠিয়ে দেবে। বিদেশে পাঠিয়ে, যেটা আমি শুরুতে বলেছিলাম যে মার্কিন ট্রেজারি বন্ডের কথা, হ্যাঁ, যারা যুক্তরাষ্ট্রে যাদের সুযোগ রয়েছে এই ধরনের বিনিয়োগ করবার, তারা সেখানে বিনিয়োগ করবে, সেখানে 11% ইন্টারেস্ট। হ্যাঁ, এই বিষয় নিয়ে আবারও আলোচনা করব, বিরতির সময় হচ্ছে, বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এশিয়ান বিজনেস। এই পর্যায়ে সময় হলো আরও একটি বিরতি নেবার, ফিরবো কিছুক্ষণ পর, আমাদের সাথে থাকুন। বিরতির পরে আবারও ফিরে এলাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এশিয়ান বিজনেস। আমরা আবারও আলোচনায় ফিরে যাব যেখান থেকে শেষ করেছিলাম, জনাব জাকারিয়া চৌধুরী। জি, যেটা বলছিলাম যে আমাদের ইন্টারেস্ট রেট কমানো এবং বাড়ানোর ব্যাপারটা নিয়ে, সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমি মনে করি আমাদের যারা ফিক্সড ডিপোজিট করে, যারা ব্যাংকিং খাতে যারা বিনিয়োগ করে, তারা কিন্তু এই ক্ষেত্রে বেনিফিশিয়ারি বেশি হয় যখন ইন্টারেস্ট রেটটা হাই হয়। এবং আরেক দিক দিয়ে ব্যবসায়ীরা সবসময় তারা হাহাকার, তাদের ভিতরে যে ইন্টারেস্ট রেট হাই হলে তাদের জন্য ক্ষতিগ্রস্ত। কিন্তু ব্যবসায়ীরা দেখেন আজকে বাংলাদেশে যে পরিমাণ আপনার ঋণ খেলাপি, তারা বাংলাদেশের ঋণ নিয়ে তারা ঋণ পরিশোধ করে না, তাদের অনেক অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। কিন্তু একজন আমানতকারী যখন তার টাকাগুলো সেখানে রাখেন, কিন্তু এই টাকা এখান থেকে কিন্তু রাষ্ট্র উপকৃত হয়, এবং সে নিজে উপকৃত হয়। তো সেই ক্ষেত্রে ইন্টারেস্ট রেট বৃদ্ধির কারণে সে তার ডিপোজিটের টাকাটা তারা বাড়িয়ে দেবেন। যাদের কাছে ক্যাশ টাকা পড়ে থাকে, অলস টাকা পড়ে থাকে, তারা সেটাকে ফিক্সড ডিপোজিটের মাধ্যমে তারা ভালো একটা ইন্টারেস্ট রেট পাবে। সবসময় দেখেন আপনি যারা আছে করে ফিক্সড ডিপোজিট করে, তারা খবর নেই কোন ব্যাংকে বেশি সুবিধা রয়েছে। তো সেক্ষেত্রে তারা ধরেন এক সময় আমরা বাংলাদেশে ফিক্সড ডিপোজিট করতাম, যে তখন দেখতাম
এটা 5 বছরে এটা ডাবল হয়ে যাচ্ছে। এখন কিন্তু সেই সুযোগ নেই, এখন কমতে কমতে অনেক কমে চলে আসছে। তো সেই ক্ষেত্রে যেমন আমি আমেরিকার এক্সাম্পল দিচ্ছিলাম, আমাদের ওখানে এখন যে গভর্নমেন্ট যে বন্ডগুলো রয়েছে, আমেরিকান ট্রেজারি বন্ড থেকে শুরু করে অনেকগুলো বন্ড আছে, তো এগুলোতে যারা বিনিয়োগ করে, অনেক বিদেশি ব্যবসায়ীরা বিনিয়োগ করে। যেমন এই মুহূর্তে টাকার মুদ্রার অবমূল্যায়নের কারণে, ওয়ার্ল্ড ওয়াইড যে অবমূল্যায়নের কারণে অনেক প্রবাসী ব্যবসায়ী, প্রবাসী বলবো না, মানে আন্তর্জাতিক ব্যবসায়ী যারা, তারা তাদের এই টাকাগুলো কিন্তু মার্কেট থেকে তারা আস্তে আস্তে তুলে নেবে, ডলারের মাধ্যমে তুলে নিয়ে তারা সেখানে ইনভেস্ট করবে, কারণ সেখানে অনেক সেফ অ্যান্ড সিকিউর এবং তাদের এই যে তাদের নিশ্চিত মুনাফাটা আসছে তারা সেটা জানে। কিন্তু আপনার এখানে যে বিভিন্ন দেশে বিনিয়োগের মাধ্যমে তাদের সেই রিটার্নটা আসবে কিনা সেই নিশ্চয়তা কিন্তু কেউ দিতে পারে না। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমি মনে করি ইন্টারেস্ট রেটের বাড়ানোর পেছনে দুইটা দিক আমাদেরকে ভাবতে হবে। আমরা যেন একতরফাভাবে না বলি, যাতে খালি ব্যবসায়ীদের দিক না দেখি, সেক্ষেত্রে আমরা আমানতকারীদের দিকটাও আমাদেরকে দেখার ব্যাপার রয়েছে। আরেকটা জিনিস, যেমন যে রেমিটেন্সের ব্যাপারে আমাদের অর্থনীতির মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তার প্রত্যেকটা বক্তৃতায়, বিশেষ করে এনআরবিদের নিয়ে যখন উনি সভা সমাবেশে যোগ দেন, তখন উনি একটা কথা বলেন যে এনআরবিদের মানে তাদের রেমিটেন্সের কারণে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের এই যে এনআরবিদের সবচেয়ে বড় অংশটি রয়েছে মধ্যপ্রাচ্যে, সেই মধ্যপ্রাচ্যের এনআরবিদেরকে কিন্তু আমরা যথাযথভাবে মূল্যায়ন করি না। আমাদের এমবেসিগুলো সেই ক্ষেত্রে তারা অনেক উদাসীনতার প্রমাণ আমরা দেখেছি, তারা তাদেরকে সেক্ষেত্রে এমনকি আমাদের যারা জনশক্তি রপ্তানিকারক তারাও কিন্তু এই বিষয়টাতে তারা গুরুত্ব দেয় না। তারা শুধুমাত্র টাকা পেলেই একটা শ্রমিককে পাঠিয়ে দিচ্ছে, সেখানে তারা যে ট্রেন্ড একজন শ্রমিক বিদেশে পাঠানো এবং তার যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার এগুলো সব দূর করে তাকে যদি সেখানে পাঠানো যায়, একটু দক্ষ করে পাঠানো যায়, একটা ট্রেনিং এর ব্যবস্থা করতে পারলেই কিন্তু আমার মনে হয় এই জিনিসটা ওভারকাম হবে। আচ্ছা, যেহেতু আমরা যার ফলে আমাদের রেমিটেন্সের পরিমাণও কিন্তু তখন বেড়ে যাবে। যেহেতু আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে ডলার সংকট এবং বর্তমান মানে বাজারের মূল্য বৃদ্ধি, তো সেক্ষেত্রে একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি, একটু ছোট্ট করে আপনার কাছে জানতে চাইবো যে কোনো মূল্যের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসলে করণীয় কি হতে পারে আমাদের? এটা তো শুধু যে কোনো একটা কি বলে এটাকে নোটবুক সলিউশন নাই, অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। যেমন প্রথমে আমি বললাম যে আমাদের ডোমেস্টিক প্রোডাকশন বাড়াইতে হবে, যে দেশি যে পণ্যগুলো আছে এগুলোর প্রোডাকশন। উনি একটা প্রশ্ন করলেন যে দেশি পণ্যের দাম বাড়ার কারণ কি? কারণটা হলো আমাদের ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এত মেগার, মানে এত কি বলে আপনার ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ডিফারেন্সটা এত বেশি যে ওই বাজারে আসতে আসতেই জিনিসটা মানুষ ক্রয় করতেছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের ডোমেস্টিক প্রোডাকশনটা বাড়াইতে হবে। মানুষের তো অ্যাকচুয়ালি ক্রয় ক্ষমতা বেড়েছে, এটা তো অনস্বীকার্য, কিন্তু ক্রয় ক্ষমতা বাড়ার ফলে মানুষের যে ক্লাস ডিফারেন্স, যে শ্রেণী বৈষম্যের যে বৈষম্যটা বেড়ে গেছে। যারা মনে করেন চাকরি করে না তারা এক ধরনের জীবন নির্বাহ করতে, যারা চাকরি করে তাদের বেতনটা হয়তো বাড়তেছে, যারা ব্যবসা করে তাদের আরেক রকম। তো এই ক্ষেত্রে যারা চাকরি করে না বা ব্যবসা করে না, ধরেন শ্রমিক বা তাদেরকে কিভাবে অ্যাটেন্ড করবেন সরকার, এটাও কিন্তু সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে আমাদের এশিয়ান বিজনেসে আপনারা উপস্থিত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এশিয়ান বিজনেস অনুষ্ঠানের আজকের আয়োজন এ পর্যন্তই। আগামী শনিবার একই সময় একই অনুষ্ঠানে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।